আজ আবারও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আমার নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বন্ধুদের জন্য। তো তোমরা আগামী দিনে যে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা দেবে, সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা বাংলা বিষয়ের তোমাদের একটা কবিতা রয়েছে, সেটা হচ্ছে আকাশে সাতটি তারা। কার লেখা কবিতা? না, কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা। দেখো, কবিতাটা আলোচনা করার আগে কবির সম্পর্কে কিছু বলি। দেখো, জীবনানন্দ দাশ তিনি বেশিরভাগ কবিতা লেখেন প্রকৃতিকে কেন্দ্র করে। তাই তিনি কিন্তু বাংলা সাহিত্যে প্রকৃতিপ্রেমিক কবি নামে যেমন পরিচিত, তেমনই তিনি পরিচিত একজন রোমান্টিক কবি নামে। কারণ বেশিরভাগ কবিতার মধ্যে তার রোমান্টিকতা কিন্তু খুঁজে পাওয়া যায়। আমাদের এই আলোচ্য কবিতাটার মধ্যেও দেখবি একটু রোমান্টিক ভাবধারা কিছু রয়েছে। আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কবির রচনার, তিনি একদম দেশজ ভাষা তিনি কিন্তু ব্যবহার করেন তার কবিতার মধ্যে। তার কবিতা কাব্যগুলো খুব সুন্দর। তার বিভিন্ন কাব্যগ্রন্থ যেমন রূপসী বাংলা, ঝরা পালক, সাতটি তারার তিমির, মহাপৃথিবী, এই ধরনের বিভিন্ন তিনি জনপ্রিয় কিছু কাব্য তিনি রচনা করেছেন। আজকের এই যে কবিতাটা, যে আকাশের সাতটি তারা, এটি কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটার বিষয় কি? কবিতাটার বিষয় গ্রাম বাংলার এক সন্ধ্যাকালীন অবস্থা। আমাদের কাছে সন্ধ্যাকাল যেমন একটি সাধারণ বিষয়, কিন্তু কবির কাছে সেটা সাধারণ নয়, এক অসাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এই বাংলার নীল সন্ধ্যা আমাদের কাছে শুধু নীল সন্ধ্যা, কিন্তু কবির কাছে এক কেশবতী কন্যা রূপে ধরা দিয়েছে। কীরকমভাবে কবিতাটা পড়ি তাহলে বুঝতে পারবে। কবি বলছেন, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। তাহলে কবি বলছেন, যখন আকাশের সাতটি তারা ফুটে ওঠে। আচ্ছা, কখন? সাতটি তারাটা কি না, সাতটি তারা হচ্ছে আকাশের সন্ধ্যাকালীন সময় ওঠা সপ্তর্ষি মণ্ডল। সারাদিনে যেমন আমরা তারাদের দেখতে পারি না সূর্যের আলোর জন্য, ঠিক যখন সূর্য অস্ত চলে যায় তখন কিন্তু আকাশে সপ্তর্ষি মণ্ডলের আবির্ভাব ঘটে। তাই কবি যখন গ্রাম বাংলার এক পরিবেশের মধ্যে যখন তিনি থাকেন, গ্রাম্য প্রকৃতির মধ্যে যখন তিনি বসে থাকেন, তখন যখন আকাশের সাতটি তারা ফুটে ওঠে, তখন কবি বলছেন যে কামরাঙার লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গার সাগরে ডুবে গেছে। তিনি প্রত্যক্ষ করেন যে কামরাঙা লাল মেঘ কিটাকে দেখো। যদি দিগন্ত রেখায় তুমি আকাশে যদি মেঘাচ্ছন্ন থাকে, যখন সূর্য অস্ত যায় দিগন্ত রেখায় দেখবে মেঘের বর্ণটা কিন্তু লালচে বর্ণ ধারণ করে। তাই বলছে সে কামরাঙা লাল মেঘ যত মৃত মুনিয়ার মতো। মুনিয়া কি? মুনিয়া হচ্ছে শিশু বালিকা, ছোট বালিকা। এবার দেখো, বহুকাল আগে কিন্তু গঙ্গাসাগরে কন্যা সন্তান বিসর্জন দেওয়ার একটা রীতি ছিল, তাই না? তাহলে গঙ্গাসাগরে কন্যা সন্তান বিসর্জন দিলে ধীরে ধীরে সন্তানটা যেমন গঙ্গাসাগরের অতলে তলিয়ে যায়, ঠিক তেমনই কামরাঙা লাল মেঘ গঙ্গাসাগরে যেন ডুবে যাচ্ছে। এই ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই, অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলা জুড়ে নেমে আসে নীল অন্ধকার। এই নীল অন্ধকার কোনো সাধারণ অন্ধকার নয় কবির কাছে। এই নীল অন্ধকার কবির কল্পনায় এক কেশবতী কন্যা। কেশবতী কন্যা কি না, যার কেশ অনেক বড়, বা কেশগুচ্ছ অনেক, কেশরাশি অনেক, সেই কেশবতী কন্যা। তাহলে বাংলার নীল সন্ধ্যা কবির কাছে আর কিন্তু সাধারণ নীল সন্ধ্যা নয়, যেন কেশবতী কন্যা হিসাবে কবির কাছে ধরা দিয়েছে। তোমরা স্ক্রিনে কবিতা দেখতে পাচ্ছ, বা তোমাদের বই খুলে রাখো, কবিতার ভাব বস্তুটা আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। তারপরে তারা বলছে, এই কেশবতী কন্যা যখন আকাশে উদয় হয়, অর্থাৎ কেশবতী কন্যা তো বাংলার নীল সন্ধ্যার যখন আগমন ঘটে, তখন সারা বাংলা জুড়ে, গ্রাম বাংলা জুড়ে একটা স্নিগ্ধময় পরিবেশ বিরাজ করে। সেই স্নিগ্ধময় পরিবেশ কবিকে যেমন সমাদৃত করে, ঠিক কবির পাশাপাশি গ্রাম বাংলার প্রকৃতি জীবনকেও স্নিগ্ধ গন্ধে ভরিয়ে দেয়। তাই কবি দেখো বলছেন, লাইনে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, বৈদ্য খুলে দেখতে পারো, দেখো মানে স্ক্রিনেও দেখতে পাচ্ছ লাইনটা, যে বাংলার আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে
আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখিনি অত চুলের অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জমি ঝরে অবিরত। তাহলে এই কেশবতী কন্যার স্নিগ্ধতা অর্থাৎ বাংলার নীল সন্ধ্যার স্নিগ্ধতা কবির পাশাপাশি এই গ্রাম বাংলার হিজল গাছ, কাঁঠাল গাছ সমস্ত কিছুর মধ্যে সেই কবি বাংলার নীল সন্ধ্যার ছোঁয়া অর্থাৎ কেশবতীর চুলের চুমা যেন কবি প্রত্যক্ষ করেছেন, যা অনেকটা স্নিগ্ধ এবং শান্তি এবং গন্ধ দেয়। নেক্সট প্যারা কি বলছে দেখো, পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, সাদা সরপুটিকদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, কিশোরীর পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যতীত ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ, আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। কবি বলছেন কবি বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন কখন না যখন আকাশের 7টি তারা ফুটে ওঠে, তখন কবি বাংলার প্রাণকে খুঁজে পান। কোথায় খুঁজে পান কবি বাংলার প্রাণকে? হ্যাঁ, বাংলার প্রাণকে কবি খুঁজে পান বাংলার কিছু উপাদানের মধ্যে। কি কি উপাদান না, কলমি শাক, তোমরা চেনো, পুকুরে বা নদীর ধারে দেখবে হয় কলমি শাক, তাহলে কলমির ঘ্রাণের মধ্যে, হাঁসের পালকের মধ্যে, স্বর বা পুকুরের জল বা চাঁদা সরপুঁটি মাছ তাদের ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, ঠান্ডা শীতল হাত, কোনো সময় কিশোরীর পায়ে দলা মোটা ঘাস, এরই মাঝে কবি বাংলার প্রাণ খুঁজে পান। আগেই বলেছি কবি অনেকটা দেশজ শব্দ কিন্তু ব্যবহার করেন তার বেশিরভাগ কবিতার মধ্যে, যেমন ধরো কলমি শাক, হাঁসের পালক, স্বর, দুধে তোমার হচ্ছে পুকুরের জল, চাঁদা সরপুটি, এগুলো সব কি দেশজ শব্দ যা কবি কিন্তু ব্যবহার করেন। তাহলে প্রথম স্তবকে আমরা কি দেখলাম, দুটো স্তবকের এই কবিতায় প্রথম স্তবকে কবি বাংলা নীল সন্ধ্যার যে অপরূপ চিত্র অঙ্কিত করেছেন সেটাই ফুটে উঠেছে। দ্বিতীয় যে স্তবক রয়েছে সেই দ্বিতীয় স্তবকে কবি গ্রাম বাংলার যে সৌন্দর্য, গ্রাম বাংলার প্রাণটা লুকিয়েছে কিসের মধ্যে, সেটাকে কবি প্রত্যক্ষ করেছেন। এই ছিল কবিতা আজকে। আশা করি কবিতাটা বুঝতে পেরেছ। খুব সোজা একটা কবিতা। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করো, লাইক করো, আর প্রয়োজনে তোমার অন্যান্য বন্ধুদের কাছে এটা পাঠিয়ে দেওয়ার জন্য একটু শেয়ার করো। আর আমার অন্যান্য এই প্রোফাইলের বন্ধুরা যারা মনে করছে ভিডিওটা আমার তো কোনো কাজের নয়, তো তাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে তোমারই ছোটো ছোটো ভাই বোন বা সন্তান যাতে উপকৃত হয়, তোমরা একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।